আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, সার্জারি বা শল্য চিকিৎসার অন্যতম একটি শাখা নিউরোসার্জারি বা স্নায়ুতন্ত্রের সার্জারি। আমাদের মস্তিষ্ক বা ব্রেইন, স্পাইনাল কর্ড, কশেরুকার বিভিন্ন সমস্যা সহ স্নায়ুতন্ত্রের জটিল এবং সূক্ষ্ম অনেক সার্জারি বা অপারেশন সম্পন্ন করতে গিয়ে আমরা নিউরোসার্জনদের শরণাপন্ন হই। পূর্ব দেখা যেত যে আমাদের দেশের অনেক মানুষ নিউরোসার্জারির বিভিন্ন অপারেশন করতে দেশের বাইরে চলে যেতেন, কিন্তু এখন ধীরে ধীরে আমাদের দেশেই অনেক সুযোগ সুবিধা বেড়েছে। আমাদের দেশে অনেক জটিল অপারেশন যেগুলো নিউরোসার্জারির আন্ডারে সেগুলি সম্পন্ন হচ্ছে। প্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত অনেকেই এই রোগগুলোতে আক্রান্ত হই এবং তখন আমরা খুঁজে বেড়াই একজন নিউরোসার্জারি বা নিউরোসার্জারি ডিপার্টমেন্টে কিভাবে আমাদের সেই চিকিৎসা নেওয়া যায়। প্রিয় দর্শক, আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। আমাদের আজকের আলোচনার বিষয় নিউরোসার্জারি চিকিৎসা এবং বর্তমান চিকিৎসার প্রেক্ষাপট। প্রিয় দর্শক, আপনারাও চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন। আমাদেরকে আপনারা ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে, এবং এই অনুষ্ঠানটি যদি পরবর্তীতে আপনারা দেখতে বা শুনতে চান সেক্ষেত্রে সার্চ করতে পারেন ইউটিউবে youtube.com/RTV লাইফস্টাইল এই ঠিকানায়। দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে অংশগ্রহণ করছেন নিউরোসার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার দেওয়ান শামসুল আসিফ, বিভাগীয় প্রধান নিউরোসার্জারি বিভাগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এবং ধন্যবাদ ডক্টর বায়েজিদ এবং আমাদের আরটিভি কর্তৃপক্ষকে এবং একটা সময়োপযোগী খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। আমরা যদি এইভাবে শুরু করি যে আরেকটু স্পেসিফিকভাবে যদি আপনি বলেন যে কোন কোন রোগগুলো সাধারণত নিউরোসার্জারি বা নিউরোসার্জনরা ডিল করে থাকেন এবং প্রতিনিয়ত কোন কোন ধরনের রোগী আপনারা দেখে থাকেন। এখানে মানে দর্শকদের জন্য আমি বলতে চাচ্ছি যে নিউরোসার্জন কারা, এটা অনেকে একটু বুঝতে ভুল করেন। তো আসলে যে নিউরো মেডিসিন যে বিশেষজ্ঞ যারা অপারেশন করতে পারেন তারা হচ্ছে নিউরোসার্জন। তো আমরা বেসিক্যালি দুইটা পার্সপেক্টিভ আছে, একটা হলো যে আমাদের ব্রেন, আর একটা হলো আমাদের যে মেরুদণ্ড বা স্পাইনাল যেটা সমস্যা বলি, এই দুইটা ক্ষেত্রে আমরা নিউরোসার্জনরা কাজ করছি। তো এটা আবার ডিটেলিংয়ে যদি বলতে হয় তাহলে বলতে, যেমন ব্রেনের অনেক যেমন মাথা ব্যথার বিভিন্ন কারণ আছে, যেমন ব্রেন টিউমার হতে পারে, বিভিন্ন রক্তপাত হয় ব্রেনে অনেক সময়, প্লাস আদার রিজনস আছে, সেগুলোকেও আমরা চিকিৎসা করি। আবার যেমন স্পাইনে, যেমন মেরুদণ্ডতে ব্যথা একটা কমন একটা জিনিস, একটা সমস্যা, সেই ব্যাপারটা তো আমরা পুরোপুরি আমরা নিউরোসার্জনরা ডিল করছি। অন্যান্য সাবজেক্টও করে, বাট আমরা নিউরোসার্জনের সার্জিক্যাল অ্যাসপেক্টে আমরা এটা ডিল করি। জি, মূলত আমরা যদি দুটো বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি মাথা ব্যথার কথা বলেছেন এবং স্পাইনাল কর্ডের বিভিন্ন সমস্যার কথা বলেছেন। মাথা ব্যথা তো খুব সাধারণ বা খুব কমন একটি সমস্যা, সকলেই আমরা মাথা ব্যথায় ভুগে থাকি। কিন্তু কখন এই মাথা ব্যথার কারণে আসলে নিউরোসার্জনদের শরণাপন্ন হতে পারে, বা মাথা ব্যথার এমন কি কারণ থাকতে পারে যেটিতে অপারেশন করার প্রয়োজন থাকতে পারে? আপনি একজন মাথা ব্যথার রোগী যদি আসে তাহলে কিভাবে সেটিকে ডায়াগনোসিস করেন এবং তার কোন কোন সমস্যার জন্য আসলে অপারেশন প্রয়োজন হতে পারে একটু বলবেন। এটা মাথা ব্যথাটা আমাদের দৈনন্দিন জীবনে একটা কমন একটা এক্সপিরিয়েন্স আমাদের সবারই হয়। তবে আমরা যেটা বলি যে কিছু জিনিস আছে, যেমন ধরেন 40 বছরের পরে যদি কার হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়, অথবা তার আগে থেকে অনেকে জানেন যে মাইগ্রেন ডায়াগনোসিস থাকে, যে অনেকে এটা কমন, সবাই জানে মাইগ্রেন একটা রোগ আছে। কিন্তু মাইগ্রেনের সমস্যা যারা ভুগেন তারা যদি দেখা যায় হঠাৎ করে তাদের প্যাটার্নটা তারা কিন্তু জানেন যে এরকমভাবে শুরু হবে মাথা ব্যথা, এভাবে কমে আসে, কিন্তু তারা যদি ফিল করেন যে রিসেন্টলি এটা চেঞ্জ হয়ে গেছে মাথা ব্যথার প্যাটার্নটা, তাহলে অবশ্যই পরবর্তী মানে ইমিডিয়েটলি একজন নিউরো সার্জনের সাথে বা নিউরোলজির সাথে যোগাযোগ করে এটার ইভ্যালুয়েশন করা উচিত। প্লাস মাথা ব্যথার সাথে সাথে কিছু কিছু জিনিস থাকেন, যেমন ধরেন অনেকের যেমন আস্তে আস্তে স্মৃতিশক্তির সমস্যা হতে পারে, অনেকের একটা দিকে অবশ অবশ ভাব হতে পারে, বা খিঁচুনি হতে পারে মাথা ব্যথার সাথে। তো যদি এরকম কোনো সিমটম হয় তাহলে ইমিডিয়েটলি, প্লাস আরেকটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, যে যেমন ধরেন অনেকে বলে যে আমার মাথা ব্যথা তো হালকা ব্যথা হতো, কিন্তু এমন মাথা ব্যথা শুরু হয়েছে জীবনে আমি এরকম এক্সপিরিয়েন্স করি নেই। এই যে শব্দটা খুবই ভেরি ইম্পর্টেন্ট, খুবই ডেঞ্জারাস। এটা সাবঅ্যাকুয়েট হেমোরেজ বলে একটা খুবই রোগ আছে, তো সেটার জন্য হতে পারে। তো এটা ইমিডিয়েটলি এটাকে ইগনোর না করে
অবশ্যই নিকটস্থ ডাক্তারের কাছে একটা পরামর্শ নেওয়া উচিত। এসব সাব অ্যারাকনয়েড হেমোরেজ আপনি যেটিকে বলছেন, আসলে রক্তক্ষরণজনিত কারণে যদি সেরকম তীব্র মাথা ব্যথার এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা কারো অর্জন করেন, তাহলে অবশ্যই তাকে নিউরোসার্জনের শরণাপন্ন হওয়া উচিত, সেটা অবশ্যই বলতে চাইছেন। যেহেতু মাইগ্রেন প্রসঙ্গটি এলোই, আপনি এই রোগগুলো নিয়েও ডিল করেন। অনেকেই রয়েছেন মাইগ্রেনের সমস্যায় ভুগছেন, নিয়মিত তারা ঔষধও খাচ্ছেন, কমে যাচ্ছে, আবারও তারা অ্যাটাকের সম্মুখীন হচ্ছেন। আসলে মাইগ্রেনের পেশেন্টদের জন্য আপনাদের কী ধরনের পরামর্শ থাকে, বা এই ওষুধ বা এই চিকিৎসা কতদিন ধরে কন্টিনিউ করতে হবে, সব মিলিয়ে যদি কিছু পরামর্শ দিন। এটা ব্যাপারটা ইন্টারেস্টিং যে মাইগ্রেন যারা পেশেন্ট তারা নিজেরাই কিন্তু আসলে সেলফ এডুকেশন যেটা বলে, যে নিজস্বভাবে ওনারা কিন্তু জানেন যে উনি তীব্র রোদে গেলে বা কোনো ধুলাবালিতে গেলে অথবা কোনো রান্নার চুলার পারে খুব ধোঁয়ার মধ্যে যে থাকেন, এইসব ক্ষেত্রে প্লাস কিছু কিছু খাদ্যদ্রব্য আছে ওগুলোর মধ্যে ওনারা যদি বেশি খাওয়া শুরু করেন তো ওগুলোতে এমনি ব্যথা অ্যাটাক হবে, ওনারা কিন্তু এটা জানেন। কিন্তু তারপরে আমাদের দৈনন্দিন জীবনে যেটা হয় যে আমরা ভুলে যাই বা আমরা করে ফেলি, তো অ্যাটাকটা হয়, এবং অ্যাটাক হওয়ার কিন্তু আর টের পান যে অ্যাটাকটা হবে। তো অ্যাটাকটা হওয়ার টের পাওয়ার সময় থেকে যে ওষুধ যদি খাওয়া শুরু করেন তাহলে কিন্তু তীব্রতাটা অত উঠে না। আর সাধারণত একবার অ্যাটাক বেশি হয়ে গেলে তো সেক্ষেত্রে কয়েক মাস ওষুধ খাওয়ার পর আস্তে আস্তে ছেড়ে দেওয়া যায়। এটা এমন না যে মাইগ্রেনের মানে চিকিৎসা সারা জীবনই যেমন ডায়াবেটিস বা প্রেশার ওষুধ খেতে হবে, তা না। এটা মেনলি হলো যতটা যেগুলো কারণে কারণে হয় এগুলোকে অ্যাভয়েড করে চলা, অ্যাভয়েড করে চলার পরেও যদি অ্যাটাক হতে নেয় তখন ওষুধের যে কোর্স আছে সেগুলো আমরা যেগুলো দিই ওগুলো নিয়মিত সেবন করা, তারপর আস্তে আস্তে আমরা উইথড্র করে নিই ওগুলো, যে তারপর আবার নর্মাল ভাবে চলবে। তবে নিজেকে সতর্ক থাকবার কথা বলছে। তবে এখানে ইম্পর্টেন্স মাইগ্রেনের একটা ইম্পর্টেন্ট ইস্যু যে আমাদের মেসেজ যেটা মাইগ্রেনের মাথা ব্যথা রোগীরা হয় কি অনেক সময় কিছু টাইপের মাথা ব্যথা ইগনোর করে, ভাবে উনি এটা মাইগ্রেনের সমস্যা, কিন্তু ওনারা কিন্তু এইগুলো খেয়াল করতে হবে। আমাদের মেসেজটা ক্লিয়ার, আপনি যে মাইগ্রেনের রোগী হন আর আপনি যদি দেখা যায় হঠাৎ করে এই যে আপনি প্যাটার্নটা আপনি জানেন যে আপনি কীভাবে মাথা ব্যথা হয়, কিন্তু এটা যদি পরিবর্তন হয়ে যায় যে এটা আপনি নর্মাল যে মানে যেভাবে হয় সেভাবে না হয়, এটা অ্যাবনর্মালি ফিল করতেছে যেরকম তো আমার আগে হয়নি মাথা ব্যথা, তাহলে অবশ্যই আমরা বলি যে আমাদের ব্রেনের কিছু পরীক্ষা নিরীক্ষা করা আছে। তখন ইউজুয়ালি শুধু মাইগ্রেনের জন্য কোনো ব্রেনের এমআরআই সিটি স্ক্যান করার প্রয়োজন পড়ে না, কিন্তু এই মাইগ্রেনের রোগীগুলো যদি প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়, তার যার হেডেকের যে মাথা ব্যথার যে ধরনটা যে পরিবর্তন হয়ে যায়, অবশ্যই সেই ইমিডিয়েটলি এটা ইমেজিংটা করা উচিত, মানে স্ক্যানটা করা উচিত ব্রেনের। সেই ক্ষেত্রে অবশ্যই সিটি স্ক্যান করা উচিত, বা তখন সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে এই ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। আমরা জানি যে ব্রেইনে অনেক টিউমার হয়ে থাকে এবং সেই টিউমারগুলোর চিকিৎসা আপনারা ডিল করেন, অনেক সময় অপারেশন করতে হয়। যদি কারো ব্রেইন টিউমার থাকে সেই ক্ষেত্রে তার সাইন সিমটমগুলো বা লক্ষণ উপসর্গগুলো কিভাবে প্রকাশ পায় এবং কত দ্রুত আসলে চিকিৎসকের কাছে আসা উচিত, চিকিৎসা যাতে ডিলে না হয়, এই বিষয়ে আপনি একটু পরামর্শ দেবেন। এখানে আমাদের ওই যে আবার মাথা ব্যথার ব্যাপারটাই আসলাম, যে সাধারণত ব্রেনের টিউমারগুলো হলে দুইভাবে আমাদের কাছে পেশেন্টরা আসে। সেটা মূলত সেটা হলো যেমন হঠাৎ করে তার খিঁচুনি কোনো রোগ ছিল না, কিন্তু হঠাৎ করে সে ফিল করলো যে খিঁচুনি হলো, যে একটা হাতে হতে পারে বা গালের এখানে হতে পারে অথবা পুরো শরীরে হতে পারে খিঁচুনি। সাডেনলি এরকম সময় খিঁচুনি যদি হয়, সে আগে খিঁচুনি রোগ না, তাহলে তার অবশ্যই সে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যে, আর নিউরোসার্জন না পড়লেও মেডিসিন একজন কাছে যে এটা ইভ্যালুয়েশনটা করা উচিত, তার স্ক্যানটা করে দেখা উচিত এটা কেন হলো। এটা আমরা প্রায় পেশেন্টদের পাই যে এরকম খিঁচুনি হয়েছিল বাট এটা ইগনোর করে গেছে একবার দুইবার, তারপর হয়তো ওষুধ খাওয়া শুরু করে দিছে, খিঁচুনির 2 বছর পার হয়ে গেছে, খিঁচুনি ওষুধ খাচ্ছে কিন্তু প্রায় হচ্ছে, ওষুধ খাওয়ার পরও একটা ওষুধের পর আরেকটা ওষুধ অ্যাড হচ্ছে, কিন্তু কেউ হয়তো স্ক্যান করছেন না, কারণ ভাবতেছেন এটা ওনার খিঁচুনি। বিশেষ করে বয়স কম হলে তখন এগুলো পাই, বাট এটা আর্লি যদি ডায়াগনোসিস করা যায়, আপনি যেটা বললেন যে ব্রেন টিউমারটা, হ্যাঁ টিউমার বলতে তো অনেকে আমরা মনে করি যে এক কথা যে ক্যান্সার, তো আসলে এইটা আমি দর্শকদের আশ্বস্ত করতে চাই যে এখানে আসলে ক্যান্সারের যে মানে প্যাটার্নটা টাইপটা, এটা অ্যামাউন্টটা কিন্তু খুবই কম পার্সেন্টেজ, কিন্তু আদার যে টিউমারগুলো আছে ওগুলো পার্সেন্টেজ বেশি, যেগুলো আপনি অপারেশন করলে সুস্থ হয়ে যাবে, বিনাইন টিউমার। হ্যাঁ, বিনাইন টিউমার যেটা আমরা বলি। কিন্তু ব্রেন যেহেতু বিনাইনটা ওখানে অ্যাগ্রেসিভলি কাজ করে, কারণ ওখানে জায়গা কম, আমাদের ফাংশন, আমাদের সব শরীরের সব ফাংশনের সব সেন্টার ওখানে, এই জন্য ড্যামেজ করে ফেলে পারমানেন্টলি। সো এই জন্য আর্লি ডিটেকশন করলে যদি ট্রিটমেন্ট করা হয় ম্যাক্সিমামই এটা কিউর হয়ে যায়। এটা পরবর্তীতে কিছু হয় না। কিছু যেগুলো আছে যে ক্যান্সার টাইপের যেগুলো আমরা বলি যে ট্রুলি আমাদের মেডিকেল ভাষায়, সেগুলো হয়তো লং টার্ম ম্যানেজমেন্ট লাগে, কিন্তু তারপর আমি বলবো যে ওগুলো আর্লি চিকিৎসা করতে পারলে অবশ্যই যে আপনি কোয়ালিটি অফ লাইফটা ইমপ্রুভমেন্ট করা সম্ভব।
আর্লি ডায়াগনোসিস এবং আর্লি চিকিৎসা এই ক্ষেত্রে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রেন টিউমারের ক্ষেত্রে বা যে কোনো টিউমারের ক্ষেত্রে, বিশেষ করে আপনি ব্রেন টিউমারের কথা বলেছেন, যেহেতু সেটি আমাদের ব্রেনের অন্যান্য জায়গাগুলোকে নষ্ট করে দিতে পারে বা স্পেসটা কম থাকে। আমি একটু অপারেশনের প্রসঙ্গে আসতে চাই। আপনারা যখন অপারেশন করেন অত্যন্ত স্কিলড হ্যান্ডে অপারেশন করতে হয়। আমরা জানি যে নিউরোসার্জনরা অত্যন্ত ধৈর্য সহকারে দীর্ঘ সময় ধরে অপারেশন করেন এবং প্রতিটি অপারেশনের সময় অনেক বেশি লাগে বলে আমরা সবসময় শুনে থাকি। তো এই বিষয়ে আমাদের সাধারণ মানুষের একটু চিন্তা ভাবনা রয়েছে যে এতক্ষণ অপারেশন করতে সময় লাগে, তাতে কোনো সমস্যা হয় কিনা, বা আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখেন বা আমাদের দর্শকদের জন্য কি বলতে চান? আচ্ছা, এখানে খুব ইন্টারেস্টিং যে মানে সবার একটা ভয় কাজ করে যে অনেকক্ষণ ধরে অপারেশন হবে, নিশ্চয়ই এটা খুব খারাপ কিছু হবে, মানে আমার জন্য ভালো কিছু হবে না। কিন্তু এখানে আমি বলি যে আমাদের অপারেশনে কিন্তু দুইটা দিক আছে যেটা আপনার সবাইকে বুঝতে হবে। একটা হলো যে আপনাকে অপারেশনের সময় আমরা অজ্ঞান করতেই হয়। জি, ম্যাক্সিমাম অপারেশন ক্ষেত্রে সেটা নিয়ম যে অজ্ঞান করতে হয়, তারপর জ্ঞান ফেরাতে হয়। আর আরেকটা দিক হচ্ছে অপারেশন। সো আসলে যত পার্শ্ব প্রতিক্রিয়ার যত বেশি রেট যদি হিসাব করেন অপারেশনের ক্ষেত্রে, এই অজ্ঞান করার থেকে আবার জ্ঞান ফেরার এটা পার্শ্ব প্রতিক্রিয়ার রেটটা কিন্তু বেশি দেন অপারেশনের। মানে জীবনহানির আশঙ্কা নিয়ে সবাই যেটা চিন্তিত করেন। আর ইটসেলফ ব্রেন অপারেশনের জন্য জীবনহানির আশঙ্কা খুবই কম। আচ্ছা। এখন সেকেন্ড থিং হচ্ছে যে আপনার অপারেশন টাইমিংটা। আপনি খেয়াল করেন, আপনি এখান থেকে যাবেন, ধরেন আপনি ব্যাংককে যাবেন 2 ঘন্টা ফ্লাইট, এখান থেকে আপনি নিউ ইয়র্কে যাচ্ছেন, আপনি 21 ঘন্টা ফ্লাইট। তো আপনি তো নিউ ইয়র্ক যাচ্ছেন খুব খুশিতেই যাচ্ছেন 21 ঘন্টা ফ্লাইটে, তখন কিন্তু কোশ্চেন করছেন না যে এত ঘন্টা দিয়ে আমি যাব, তো কোনো সমস্যা হবে কিনা। সো অ্যাকচুয়ালি আমরা অপারেশনটা যেহেতু একটা ক্রিটিক্যাল লেভেলে অপারেশন করি এবং খুব ডেলিকেট স্ট্রাকচার নিয়ে কাজ করা হয়, এখানে তাড়াহুড়ার কোনো স্কোপ নাই। তাড়াহুড়ার কোনো স্কোপ নাই যেহেতু ডেলিকেট স্ট্রাকচার নিয়ে কাজ করা হয়। আর ওই টাইমিং ইজ নট ফ্যাক্টর। ফ্যাক্টরটা হলো যে আপনি জাস্ট প্লেনের টেক অফ টাইমটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ওখানেই সব অ্যাক্সিডেন্ট হয়, আবার ল্যান্ডিং টাইমটা ইজ সবচেয়ে ইম্পর্টেন্ট। বাট ইন বিটুইন দ্যাট টাইম, ফ্লাইট টাইম, অত কিন্তু সময় দীর্ঘ লাগছে, সেটির জন্য আলাদা কোনো ভয়ের প্রয়োজন নাই। সেটি হচ্ছে মূল বিষয়। বর্তমানে আমরা যৌক্তিকভাবেই সময়টা বেশি লাগছে। একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন, দর্শকের প্রশ্নটা নেব। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, জি বলুন। আমি আমার আম্মুর ব্যাপারে একটু কথা বলতে চাই। জি বলুন, আমরা শুনছি। আমার আম্মু হচ্ছে প্রচন্ড মাথা ব্যথা হয়, মাঝে মধ্যে শোয়া থেকে বসতে পারে না। তো এরকম হয় যে উনি মাথাটা নাড়া দিলে ওনার সবকিছু আর কি একদম নড়ে যায় আর কি, উনি একদম পাগলের মতো হয়ে যায়। ওনার মাথা ধরে ওনাকে শোয়াইতে হয়, একদম মাথা ধরে আবার উঠাইতে হয়। জি, ওনার বয়সটা একটু বলবেন। বয়স কত? 45। জি, কোন সিটি স্ক্যান করিয়েছেন আগের বা কোন চিকিৎসকের কাছে গিয়েছিলেন? কোন ডায়াগনোসিস হয়েছে? হ্যাঁ, চিকিৎসক দেখিয়েছিলাম, কিন্তু ওইরকম কোনো রোগ বলে না, জাস্ট ওষুধ দেয়, বলে খাইলে ঠিক হয়ে যাবে এরকম। আচ্ছা, আপনাকে ধন্যবাদ দর্শক। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছি। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। বিরতির পরে এসে আমরা আমাদের এই দর্শকের সংশ্লিষ্ট প্রশ্নটির উত্তর দেব। বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের একটা বিরতি দিচ্ছি আমরা। কিছুক্ষণের মধ্যে ফিরবো, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও আমরা ফিরে এলাম সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয় নিউরোসার্জারি চিকিৎসা এবং বর্তমান প্রেক্ষাপট। আমাদের সাথে যুক্ত হয়েছেন নিউরোসার্জন অধ্যাপক ডাক্তার দেওয়ান শামসুল আসিফ। বিরতির পূর্বে একজন দর্শক আমাদের সাথে কথা বলছিলেন, তার মায়ের ব্যাপারে তিনি জানতে চাইছিলেন। 45 বছর বয়স। উনি বলেছেন যে খুব তীব্র মাথা ব্যথা তিনি এক্সপেরিয়েন্স করেন বা অভিজ্ঞতা করেন এবং তখন তাকে সামলানোই মুশকিল হয়ে যায়। এরকম একটি সমস্যা নিয়ে তিনি দীর্ঘদিন যাচ্ছেন। কি কি ধরনের ইনভেস্টিগেশন বা কি করা উচিত তার জন্য এখন? এটা একটু সংক্ষেপে বলি, যেহেতু আমাদের যে কোনো পেশেন্ট ইভ্যালুয়েশন করতে গেলে আরও ডিটেলিং লাগে ওনার হিস্ট্রি সব কিছু। তবে অবশ্যই ওনাকে ইমিডিয়েটলি যেটা উনি করতে পারেন যে একজন, যেমন ওনার মাথা ঘুরায়, উনি একটা কথা বলছেন যে ভার্টিগো যেটা বলি, তো এই ইভ্যালুয়েশনের ক্ষেত্রে ওনাকে অবশ্যই একজন চোখের ডাক্তারও দেখাতে হবে, চোখের পাওয়ারটা ঠিক আছে কিনা। অনেক সময় এক্সেসের সমস্যা থাকলে এটা হয়। তারপরে ওনার নাক কান গলা বিভাগে ডাক্তারকে দেখাতে হবে যে ওখানে ওই সমস্যা থাকলে এগুলো হতে পারে। প্লাস উনি নিয়মিত কোনো ওষুধ খান কিনা, যেটার জন্য ওরা প্রেশার ড্রপ করে যায়, প্রেশার ফল করে যায় যে পোস্টার চেঞ্জ করতে গেলে, তখন এটা হয় কিনা। সো এটা একজন ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্টকে দেখিয়ে তারপরে উনি যেটা বললাম চোখের ডাক্তার, ইএনটি ডাক্তার দেখানোর পরে দেন ডেফিনেটলি এনি নিউরোলজিস্ট বা কারোর সাথে পরামর্শ করা উচিত না। আসলে প্রপার ইভ্যালুয়েশন দরকার, কোন কারণে তার এটি হচ্ছে এবং সেটির সাথে সংশ্লিষ্ট বেশ কিছু সমস্যা থাকতে পারে, যেটি আপনি উল্লেখ করেছেন। উনি নিশ্চয়ই ওনার গাইডলাইনটি পেয়ে গেছেন। আরেকজন দর্শকের প্রশ্ন নেব আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আমরা শুনছি, আপনি বলুন। আসসালামু আলাইকুম।
জি, আমার মানে আমার একটা নিজস্ব একটা রোগ আছে, মানে সেটা হচ্ছে অ্যাঙ্কেলাইটিস স্পন্টানিয়াস। আমি ওই ল্যাবেডে ডাক্তার আবরাল হক স্যারের কাছে গেছিলাম। তো উনি আমাকে আরেকটা ডাক্তার সাজেস্ট করছেন, যেহেতু আমার আগের ডায়াগনোসিসটা স্কোয়ার থেকে ডাক্তার ইসমাইল চৌধুরী নামক সেনাবাহিনীর একজন ডাক্তার থেকে উনি পয়েন্ট আউট করছিলাম। তো উনি আমার বলতেছে এই রোগের চিকিৎসা আমি করি না, ওই আরেকজন ডাক্তার দেখা দিয়েছেন রোশনারা স্বপ্না গ্রিন লাইন মেডিকেল কলেজ। দর্শক, আপনার এখন সমস্যাটা কি সেটা বলেন, এখন সমস্যাটা কি হচ্ছে? যে সমস্যাটা হচ্ছে, আমি যদি একটু মানে প্রখর রোদে বের হয় 2 মিনিটের জন্য, মানে আমার ওই কপালের বাম পাশ থেকে ব্যথা ব্যথা শুরু হয় এবং এটা দীর্ঘক্ষণ থাকে। জি, রাত 1টা 2টা পর্যন্ত প্রায় 5-6 ঘন্টা ধরে এটা মানে স্থায়ী থাকে। আবার একটা প্যারাসিটামল খেলে বা হলে মানে এটা কেটে যায়। রোদে গেলে আমার এই সমস্যাটা হয়ে যায়। রোদে গেলে আপনার এই সমস্যাটি বাড়ছে। আপনি অন্য কোনো ঔষধ খান কিনা? ব্লাড প্রেশার বা হাইপারটেনশনের জন্য কোনো ঔষধ খান কিনা? উচ্চ রক্তচাপের জন্য বা অন্য কোনো রোগ আপনার ডায়াগনোজড আছে কিনা? না স্যার, আমি কোনো ওষুধ খাই না। আমি খাচ্ছি জাস্ট 2টা ওষুধ, একটা হচ্ছে টোপাসিট আর একটা হচ্ছে স্লাজিন, আর কিছু খাই না, ক্যালসিয়াম। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনার ক্ষেত্রে কি করা উচিত সেই বিষয়টি নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করবার চেষ্টা করছি। জি, ধন্যবাদ দর্শক। আপনি ওই একটা কথা বলেছেন অ্যাঙ্কেলোজিক স্পন্ডিলাইটিস, সেই ক্ষেত্রে ওটাকে ওনার অটোইমিউন ডিজিজ আছে কিনা এটাকে একটু এক্সক্লুড করা দরকার। এবং সেক্ষেত্রে অনেক সময় যে সাইডের হেডেক হয়, উনি যেটা বললেন, জায়ান্ট সেল আর্টারাইটিস বলে একটা শব্দ আছে, যে ওদের এগুলো অনেক সময় হয় যে ইনফ্ল্যামেটরি। তো এটার জন্য আসলে কিছু ব্লাড ওয়ার্ক আপ করে এটাকে প্রপারলি ইভ্যালুয়েশন করলে ওনার ওই মানে অ্যাঙ্কেলোজিং যারা আছে স্পন্ডিলাইটিস, তাদের এটা কিউরেবল না, এটা মানে কন্ট্রোলে রাখতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে টোটাল কিছু নিয়ে। তো সেই ক্ষেত্রে উনি একজন রিউমাটোলজিস্টের সাথে যোগাযোগ করতে পারেন, করলে এটা ইভ্যালুয়েশন করতে পারেন, অথবা ডাইরেক্ট নিউরোলজিস্টের সাথে কথা বলতে পারেন হেডেকের জন্য, এটা দেখা করলেই হবে। জি, আর উনি একটু বলেছেন যে রোদে গেলে এই সমস্যাটি তার বাড়ে, সেই বিষয়টিও তার একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, এটা অ্যাসোসিয়েটলি তার যেটা বললাম যে অনেকের মাইগ্রেন টাইপ বা মাইগ্রেনের মতো ব্যথা হয়। তো সেক্ষেত্রে রোদে গেলে যদি বলেন না সানগ্লাস পরলে আমার সমস্যা হয় না, তাহলে উনি ওটা প্রিভেন্টেবল। তো এটা উনি বলতে পারবেন ভালো, যে সানগ্লাস পরে থাকলে অনেকে আমরা অস্বস্তি ফিল করি সানগ্লাস পরার জন্য, কিন্তু আসলে করা উচিত না। কেউ যদি মনে করে যে আমি সানগ্লাস পরলে রোদে গেলেও আমার সমস্যা হয় না, সিম্পল ওটাই এনাফ ওনাকে প্রিভেন্ট করার জন্য। জি, আমরা একটু এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই এখন, যে নিউরোসার্জনদের শরণাপন্ন বিভিন্ন কারণেই আমাদেরকে হতে হয়, এবং আমরা যখন এই ধরনের সমস্যায় ভুগে থাকি তখন আসলে কোথায় গেলে আমরা সঠিক চিকিৎসাটি পাবো, অর্থাৎ আমাদের চিকিৎসা ক্ষেত্রে বা চিকিৎসা সেক্টরের মধ্যে নিউরোসার্জারি ডিপার্টমেন্ট সম্পর্কে আপনি যদি আমাদের দর্শকদের জন্য একটু সংক্ষেপে কিছু ইনফরমেশন দিতেন। অ্যাজ এ হোল যদি বলেন যে নিউরোসার্জারি তো বাংলাদেশে এখন অনেক উন্নত হয়েছে, যে আপনি যে কোনো আমাদের ট্রেনিং তো বিশ্বের ফার্স্ট ওয়ার্ল্ড সেকেন্ড ওয়ার্ল্ড সব জায়গায় করা আছে। তো ওদের চেয়ে আমাদের পার্থক্য হয়তো ফার্স্ট ওয়ার্ল্ড হচ্ছে ম্যাক্সিমাম 5 to 10% পার্থক্য। সেটাও কি হাইটেক একটা ইনস্ট্রুমেন্টের দিকে, নট ইন দ্য স্কিল। রিসেন্টলি আমাকে একজন আমেরিকান সার্জন নিজেই বললেন যে তোমরা তো স্কিল দিয়ে সার্জারি করো, আমরা ইনস্ট্রুমেন্ট দিয়ে সার্জারি করি। সো দ্যাটস দ্য থিং, যে এখন এখানে বাংলাদেশের সরকারি ক্ষেত্রে বলেন বেসরকারি ক্ষেত্রে প্রচুর হাসপাতাল ডেভেলপ করেছে নিউরোসার্জিক্যাল সাইটে, ব্রেন বা স্পাইন সার্জারির ক্ষেত্রে, এবং প্রত্যেকটা হসপিটালই খুব ভালো মতোই কাজ করছে এবং প্রচুর কাজ হচ্ছে। এখন এটা সঠিকভাবে মানুষের স্থানগুলোতে আসতে হবে। হ্যাঁ, এখন সেই স্থানে আসাটা এবং মানুষকেও সেই ইনফরমেশন জানতে হবে কোথায় গেলে আমি সঠিক চিকিৎসাটি পাবো, এটা করাটা। জি, আরেকজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। জি, হ্যালো। দুঃখিত, আমাদের লাইনটি সম্ভবত এখন কানেকশনে নেই, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, আর আরেকটি বিষয় জানতে চাইবো এইভাবে, যে অনেক সময় জটিল অনেক সূক্ষ্ম অপারেশন করার ক্ষেত্রে আমরা আগে দেখতাম অনেক বাংলাদেশের মানুষ দেশের বাইরে যেতেন, কিন্তু ধীরে ধীরে অনেকেই আমাদের দেশেই চিকিৎসা করছেন এবং সেই করার ক্ষেত্র তৈরি হয়েছে। নিউরোসার্জারির ক্ষেত্রেও সেরকমই। এই বিষয়টি নিয়ে যাতে দেশের মানুষ আমরা দেশেই চিকিৎসা গ্রহণ করি বা নিউরোসার্জারি শরণাপন্ন দেশেই হতে পারি, সেই বিষয়টি নিয়ে আমাদের দর্শকদেরকে জানবার জন্য কিছু বলবেন। এখানে আমি বলবো যে একটু আমাদের সচেতনতার একটু অভাব আছে, এবং দুই পার্সপেক্টিভে, যেমন আমরা হয়তো বা দর্শকদের কাছে বা জনগণের কাছে পৌঁছাতে পারিনি যে আমাদের ক্যাপাবিলিটি নিয়ে, যে আমাদের উপরে তারা আস্থা রাখবেন। তবে আমি নিশ্চিতই বলতে পারি যে এখন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে নিউরোসার্জারির যে অবস্থান, বিদেশে যাওয়াটা খুব জরুরি কিছু না, কিন্তু তারপরে এটা ব্যক্তিগত চয়েস, অনেকে বিদেশে যাচ্ছেন। তবে যেটা হচ্ছে একটু খেয়াল করেন যে বিদেশে যাচ্ছেন কারা, যেমন আমাদের সরকারি হাসপাতালে যেমন নিউরোসার্জারি যেমন ভেরি ওয়েল ইকুইপড, ঢাকা মেডিকেল কলেজ নিউরোসায়েন্স ইনস্টিটিউট এরা ভেরি ওয়েল ইকুইপড না। এইসব জায়গায় যেসব দর্শকরা বা যারা জনগণরা যাচ্ছেন
তারা তো আর বিদেশে খুব একটা যাচ্ছেন না। এখন প্রাইভেট সেক্টর থেকে বিদেশে একটা প্রচুর পরিমাণ যাচ্ছেন। আপনি জানেন যে মোর দেন $5 বিলিয়ন প্রতি বছর বাইরে যায় বাংলাদেশ থেকে চিকিৎসা খাতে। তো এর মধ্যে নিউরোসার্জারি একটা বড় একটা পার্ট। তো সেই ক্ষেত্রে আমরা যেটা ওনাদের আশ্বস্ত করতে চাই যে এটা মানুষের একটা আস্থার অভাব, সেটাই সত্য কথা। তো এটা আস্থা কখন আসবে? আপনি যখন আসবেন আমাদের সার্ভিসটা দেখবেন, তখন এটা প্রপারলি আপনাদের এটা হবে। আর এটা ইনশাল্লাহ এখন অনেক চেঞ্জ হয়েছে, এখন মানুষ তো বাংলাদেশে চিকিৎসা নিচ্ছে। আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের দেশেই আমাদের এই সমস্যাগুলো হলে অবশ্যই আমাদের দেশে আমাদের চিকিৎসা নেবার চেষ্টা করব সকলেই। আরেকজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। মোহাম্মদ শাহজাহান সিরাজ। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার আগে বাম সাইডে অপারেশন করেছিলাম। অপারেশন করার পর পা থেকে মাজা পর্যন্ত হইতো, বাইরে উঠতো, ব্যথা করতো। এখন ওটা অপারেশন করার পরে এখন ডাইন সাইডে হইতেছে। এখন এটার কি করা যায়? এটা কোনো ওষুধ খাইতেছি আমি? আপনার কোনো প্রশ্ন করার থাকলে বলতে পারেন। আপনি মানে প্রথমবার অপারেশন হয়েছিল কতদিন আগে? হয়েছিল আপনার 2017 সালে। তখন ওটা ভালো হয়ে গেছিল? জি ভালো হয়েছিল। এখন বাম সাইডে, ডান সাইডে হয়েছে। আগে বাম সাইডে অপারেশন করছি, এখন ডান সাইডে। এখন এই ডান দিকে কতদিন ধরে ব্যথাটা আপনার? এটা কত আপনার এই 2 মাস হবে, 2 মাস। আচ্ছা, তাহলে যেটা আমি একটু বলি দর্শক, এটা ধন্যবাদ দর্শক। ধন্যবাদ আপনাকে। সেটা হলো যে আপনার আগে যে বাম সাইডে হয়তোবা ডিস্ক প্রলাপসে অপারেশন হয়েছিল, একটা নর্মাল আমরা স্লিপ ডিস্ক বলি। তো এরপরে আপনাকে ডক্টর সাহেব নিশ্চয়ই বিভিন্ন নিয়মবিধি, যেটা আমাদের সবার জন্য প্রযোজ্য, এটা বলে দিয়েছিলেন। হয়তো বা এর মাঝখানে কোনো কিছু ব্যথা হয়েছে বা ওয়েট গেইন করছেন, এজন্য হয়তো বা আবার আপনার হয়েছে ওরকম ডিস্ক প্রলাপস, সেটা হয়তো বা ডান সাইডে হয়েছে। সো এটা কিছু না, আপনি যে সার্জনের কাছে অপারেশন করেছেন ওনার কাছে গেলেই হবে, উনি আবার একটু ইভালুয়েশন করে দেখবে, এমআরআই করে দেখলেই হবে যে কোনো সমস্যা আছে কিনা, তাহলে ওটা চিকিৎসা আপনি পেয়ে যাবেন, এটা ভয়ের কিছু নেই আর কি। জি, অত্যন্ত সংক্ষেপে স্যার আপনার কাছে আমরা একটা বিষয় জানতে চাইবো। অনেক সময় শুনি যে স্ট্রোক পরবর্তী সময়ে অনেক সময় অপারেশনের প্রয়োজন হয়, ব্রেনের অপারেশনের প্রয়োজন হয়, সেটি কখন এবং সেই অপারেশনের গুরুত্ব কিরকম, খুব সংক্ষেপে একটু যদি বলে দেন। সেটা বলি, স্ট্রোক তো একটা ব্রড টার্ম, তো এটা হতে পারে স্ট্রোক, যেমন আমি সংক্ষেপে হেমোরেজ যদি হয়, মানে রক্তক্ষরণ হয়, তাহলে আমাদের অপারেশনের কিছু একদম স্পেসিফিক ইন্ডিকেশন আছে, কিছু আছে লাইফ সেভিং, যে এখন না করলে লাইফ সেভ করা সম্ভব না, তো সেসব ক্ষেত্রে তো অপারেশন লাগবেই। আর কিছু আছে যে ধরেন আমার এক সাইড প্যারালাইসিস হয়ে গেছে, ভলিউমটা অনেক বেশি, এটা শুকায় আসতে সময় লাগবে, তো সেক্ষেত্রে এটা সার্জারি করে এটাকে করে ফেলে এটা তাড়াতাড়ি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। যদি রক্তক্ষরণের পরিমাণ এবং রক্তক্ষরণের সাইট, যেখানে রক্তক্ষরণ হয়েছে, সবকিছু মিলিয়ে রক্তক্ষরণ জনিত কারণে যদি অপারেশন করার প্রয়োজন হয় স্ট্রোক পরবর্তী সময়, তাহলে সেই অপারেশন করলে রোগী ভালো হয়ে যেতে পারে খুব দ্রুত। আমরা সময়ের স্বল্পতার কারণে আজকে আর আলোচনা এগিয়ে নিতে পারছি না। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের দর্শকদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য। আচ্ছা, আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে দর্শকদের যারা কষ্ট করে এতক্ষণ শুনেছেন, এবং আরটিভি কর্তৃপক্ষকে, এবং আশা করি যে কোনো কোয়ারিজি থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন, যে কোনো জায়গায় আমরা আপনাদের সেবায় নিয়ে যেতে আছি। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আলোচনা শেষ করছি। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা নিউরোসার্জারির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবার চেষ্টা করেছি। বিশেষ করে মাথা ব্যথার কারণেও অনেক সময় নিউরোসার্জারির প্রয়োজন হতে পারে, বা স্ট্রোক পরবর্তী সময়েও রক্তক্ষরণ যদি অনেক বেশি পরিমাণে হয়, তাহলেও আমাদের নিউরোসার্জারির শরণাপন্ন হওয়ার প্রয়োজন হতে পারে। এবং এগুলি হচ্ছে লাইফ সেভিং অপারেশন, বা অপারেশন করলে আমাদের জীবন বেঁচে যেতে পারে, এরকম অবস্থাতেই আসলে আমরা সেই সকল সার্জারি শরণাপন্ন হই। আমরা নিশ্চয়ই রোগগুলোকে সঠিক সময় দ্রুত ডায়াগনোসিস করতে পারবো এবং চিকিৎসা নিতে পারবো, তাহলে সকলেই আমরা সুস্থ থাকবো। সেই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি এবং আগামী সপ্তাহে সুস্থ থাকুন দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।